ভারতীয় দর্শনের পঞ্চম অধ্যায়। কী নাম সেটার? ন্যায় দর্শন। ন্যায় দর্শনের পার্ট পড়ব আমরা। মূলত সেটা হচ্ছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। একদিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, বুঝলে? ছোট্ট করে কী বললে? অধ্যায়টার নাম হচ্ছে ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণ। মানে ন্যায়শাস্ত্র অনুযায়ী প্রত্যক্ষ কত রকমের হতে পারে, প্রত্যক্ষটা কত রকম পার্টে হতে পারে, সেই সব নিয়ে তথ্য আছে। বিষয়টাকে বাইরে থেকে দেখতে গেলে বিশাল বড় অধ্যায়, কিন্তু আমরা যথাসম্ভব প্রয়োজনীয় বিষয়গুলো কাজ করব এবং সবচেয়ে সংক্ষেপে যেন আমাদের শর্ট কোশ্চেনের দিকে সুবিধা হয় সেইভাবে আমরা পড়ব। ওকে, আচ্ছা, এইবারে একটা বিষয় হলো ন্যায়শাস্ত্র সম্পর্কে আমরা আগেও পড়িনি? ন্যায়শাস্ত্র, ন্যায় দর্শন। তো ন্যায় দর্শনের প্রাথমিক কথা কী ছিল বলো তো? ন্যায় দর্শনের শুরুটা কী করেছিল প্রতিষ্ঠাতা? এই ন্যায় দর্শন প্রতিষ্ঠাতা করেছিল মহর্ষি, বলো, মহর্ষি গৌতম। মহর্ষি গৌতম, তাই না? মহর্ষি গৌতম। এই গৌতমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্ট আছে সেটা নিয়ে আমি কথা বলছি, একবার ডিরেক্ট পৌঁছাচ্ছি। মহর্ষি গৌতম একটি গ্রন্থ রচনা করেছিল ন্যায়শাস্ত্রের উপরে, ন্যায় দর্শনের উপরে। ক্লিয়ার? সেই গ্রন্থটার নাম তোমাদের খুব আসবে প্রশ্ন। এই গ্রন্থটা হচ্ছে ন্যায় সূত্র। তাহলে তার রচনা হচ্ছে ন্যায় সূত্র। নোট করতে করতে চলো, কেমন? তাহলে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি গৌতম, বা অনেকে শুধু গৌতম বলে, ঠিক আছে? তার লেখা ন্যায় দর্শনের উপরে যে গ্রন্থটা সেটার নাম হচ্ছে ন্যায় সূত্র। সিঙ্গেল ইনভার্টেড রাখলাম, ন্যায় সূত্র। ক্লিয়ার আছে এটুকু? কোনো সমস্যা? আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে এই ন্যায় দর্শনের কত রকমের নাম আছে। ন্যায় দর্শনের নাম আমরা এর আগেও বেশ কয়েকটা দর্শন পড়েছি যেটার প্রতিষ্ঠাতার নাম অনুসারে সেই দর্শনটার নাম হয়। তো এই যে প্রতিষ্ঠাতা কে? গৌতম। গৌতমের আরেকটা নাম হচ্ছে অক্ষপাত। তার আরেক নাম হচ্ছে অক্ষপাত। তাহলে এই ন্যায় দর্শনের আরেক নাম কি করব? ন্যায় দর্শন এর আরেক নাম বোঝা গেল? আরেক নাম অক্ষপাত দর্শন। অক্ষপাত দর্শন। তাহলে অক্ষপাত দর্শন কেন বলা হয় ন্যায়শাস্ত্রকে? কারণ মহর্ষি গৌতমের আরেক নাম হলো অক্ষপাত, তাই এই দর্শনটির নাম অক্ষপাত দর্শন। ক্লিয়ার আছে? কোথাও অসুবিধা? আচ্ছা, বেশ। দেখো, এইখানে না প্রমাণ করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এই ন্যায় দর্শনে যে প্রমাণ বিষয়টা, যেটা প্রমাণ করতে হবে যে বিষয়টাকে, ওটা আছে তো ওটা নেই কেন ইত্যাদি, এবার ব্যাখ্যা শুরু হলো। এই যে প্রমাণটা বিস্তারিত করা হয় তাই জন্য এটাকে প্রমাণ শাস্ত্রও বলা হয়। তো ন্যায়শাস্ত্রের, ন্যায় দর্শনের আরেক নাম হচ্ছে প্রমাণ শাস্ত্র। প্রমাণ শাস্ত্র। এবার যে কোনো কিছু প্রমাণ করতে গেলে কি করতে হবে? যুক্তি তর্ক, তাই না? তো যুক্তি তর্ক করা হয় এখানে, তাই এটাকে তর্কশাস্ত্র বা যুক্তিশাস্ত্রও বলা হয়। তর্ক শাস্ত্র বা যুক্তি শাস্ত্র। বলো, এতদূর কোনো সমস্যা? আচ্ছা, এইবার কি বলছে বলো তো? এইখানে না একটা বিষয় আছে যে এর প্রমাণ কয়টা? এই ন্যায়শাস্ত্রে, ন্যায় দর্শনের প্রমাণ কয়টা? প্রমাণ 4টা। প্রমাণ 4টি। হ্যাঁ, দেখো, প্রত্যক্ষ, হ্যাঁ, প্রত্যক্ষ, অনুমান, তারপরে উপমান, এবং লাস্ট হচ্ছে শব্দ। মনে পড়ল? এই পুরো যে অধ্যায়টা আছে না, টোটাল চলে যাবে ন্যায়শাস্ত্র নিয়েই শুধুমাত্র। এবার বুঝলে? এই যে পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায়টাও, ঠিক আছে? সপ্তমটা আমি এখনও পড়িনি, ফলে তো আমার মনে নাই। তো এই অংশটা কি বলতো? পুরোপুরি চলে যাচ্ছে গিয়ে এই ন্যায়ের উপর। ন্যায়ের প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ, অনুমান, উপমান আর শব্দ, 4টা। তো বলা হচ্ছে এই 4টা নিয়ে আলোচনা। ধরো কোনো একটা জিনিস প্রমাণ করার জন্য ও প্রত্যক্ষ দেখতে চাইছে, সেটা যদি হয়ে যায় এবার উপমান করতে চাইছে, সেটাও কমপ্লিট হলো। এবার অনুমান করতে চাইছে, সেটাও কমপ্লিট হলো। তো এবার শব্দ দিয়ে বুঝতে চাইছে। 4টা প্রমাণ হয়ে যাওয়ার পরেও ন্যায় দর্শন বলছে এখনও আমার শান্তি হয়নি।
আমি পুনরায় আবার প্রমাণ করব। বোঝা যাচ্ছে? তো 4টা প্রমাণের দ্বারা প্রাপ্ত যে জ্ঞান, ন্যায় দর্শন পুনরায় আবার আলোচনা করে। এই জন্য এটাকে বলা হয় অন্নিক্ষিকি দর্শন। কারণ ক্ষিকা মানে হচ্ছে বিচার করা। অন্নিক্ষিকি, অ দন্তনয়ে বফলা দীর্ঘই যুক্তক্ষয়ে হ্রস্বই কয়ে হ্রস্বই, অন্নিক্ষিকি দর্শন। কি বললাম? আবার আসি প্রথম থেকে। অন্নিক্ষিকি, তো ক্ষিকা মানে কি হচ্ছে? বিচার করা। ঠিক আছে, ক্ষিকা মানে বিচার করা, আর সেটা লিখলাম না। ওকে, এবার দেখো আবার আসি। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম বা শুধু গৌতম, তার রচনা করা যে গ্রন্থটি সেটা ন্যায়সূত্র। এবং ন্যায় দর্শনে মোট 4টা প্রমাণ রয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ন্যায় দর্শন আরেক নাম হচ্ছে অক্ষপাত দর্শন, কারণ গৌতমের আরেক নাম অক্ষপাত। এবার এইটিকে অনেক বেশি করে প্রমাণ করার জন্য এটাকে বিস্তারিত আলোচনা করা হয় এখানে, তাই জন্য এটাকে প্রমাণশাস্ত্র বলে। বিচার করার জন্য, প্রমাণ করার জন্য যুক্তি তর্কের প্রয়োজন পড়ে, তাই এটাকে যুক্তিশাস্ত্র বা তর্কশাস্ত্র বলা হয়। এবার 4টা প্রমাণ দিয়ে যে জ্ঞানটা আসলো আমাদের, সেই জ্ঞানটাকে পুনরায় সে আবার আলোচনা করে, তাই জন্য এটাকে বলা হয় অন্নিক্ষিকি দর্শন। ক্লিয়ার? ব্যাস, এবার নেক্সট অংশ চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, দেখো এই যে ন্যায় দর্শন, এটার প্রাথমিক তথ্যগুলো আমাদের মনে পড়ে গেল। সেকেন্ড যে তথ্যগুলো সেটা হচ্ছে এর কত রকমের বৈশিষ্ট্য। দেখো, এ কিন্তু বেদকে মানত, বেদকে স্বীকার করেছে, কিন্তু পাশাপাশি বেদকে স্বীকার করার পরেও সে নিজের, দেখো বেদকে স্বীকার করা মানে আস্তিক, ন্যায় দর্শন হচ্ছে আস্তিক দর্শন। কিন্তু প্লাস আরেকটা কথা, বেদকে মেনে নেওয়ার পরেও এরা স্বতন্ত্রভাবে বিচার বিশ্লেষণ করতে চায়। বেদকে মেনেছি, কিন্তু তারপরেও আমি প্র্যাকটিক্যালি দেখতে চাই যে বেদের কথাগুলো ঠিকঠাক আছে কি না। তাহলে একদিক থেকে বেদকে মানলো, আবার বেদকে মেনে আবার স্বতন্ত্র নিজের একটা ধারণা থাকলো। তাহলে এটা কি বলবো? শুধু আস্তিক দর্শন বলবো, নাকি বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন? বুঝতে পারছো? এক হচ্ছে এটা আস্তিক দর্শন, প্রথম তো হচ্ছে এটা আস্তিক দর্শন, কিন্তু পাশাপাশি আরেকটা তথ্য কি? বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। আস্তিক দর্শন, বোঝা গেল বিষয়টা? কোনো সমস্যা? এক আস্তিক দর্শন, দ্বিতীয় হচ্ছে বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন। এইবার এইখানে কিন্তু একটা কথা বলা হয়েছে, মোক্ষ বা মুক্তি, এটাই হচ্ছে কি পরম পুরুষার্থ। এদের যে পুরুষার্থগুলো, এদের একটাই পুরুষার্থ প্রধান, সেটা হচ্ছে প্রধান পুরুষার্থ, পরম পুরুষার্থ কোনটা? মোক্ষ। মোক্ষ লাভটাই হচ্ছে এদের আসল, মোক্ষই পরম পুরুষার্থ। মোক্ষকে এখানে অপবর্গও বলা হয়। ঠিক আছে, অপবর্গ, অপবর্গ মনে পড়ল? মোক্ষই প্রধান মানে মোক্ষই পুরুষার্থ। ক্লিয়ার? এটাও একটা মনে পড়ে গেল আমাদের তথ্য। ঠিক আছে, পাশাপাশি এইখানে অধ্যাত্ম দর্শনবাদী দর্শনও বলা হয়, অধ্যাত্মবাদী দর্শন, কারণ এখানে ওই আত্মা, ঈশ্বর, মুক্তি, কর্মবাদ, জন্মান্তরবাদ ইত্যাদি নিয়ে কিন্তু কথা বলা হয়। ঠিক আছে, তাহলে ঈশ্বর, আত্মা ইত্যাদি নিয়ে কথা বলা হয়। তো আমি আর উদাহরণটি লিখলাম না, আমি শুধু লিখলাম অধ্যাত্মবাদী, অধ্যাত্মবাদী দর্শন বলা হয় এটাকে। ক্লিয়ার? পাশাপাশি এইখানে আরেকটি কথা বলা হচ্ছে যে বস্তুবাদী দর্শন। এটা বস্তুবাদী জিনিসটা কি? দেখো, তুমি দেখো আর না দেখো, ঠিক আছে, কিছু জিনিস আছে, ধরো তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, তুমি দেখতেও পারো, নাও দেখতে পেতে পারো। তাই বলি যে আমি থাকবো না, তুমি দেখছো না বলে যে আমি থাকবো না, তার কোনো কারণ নেই। আমি এখানে আছি, আমার পাশে কোনো একটা আলাদা অলৌকিক কিছু আছে, ঘটনা বা কিছু আছে আমার পাশে দাঁড়িয়ে, আমি দেখতে পাচ্ছি না, তাই বলে সেটাকে অস্বীকার করবো না। দেখো, যদি সেটাই হতো তাহলে শুধু প্রত্যক্ষ 4 ভাগ হয়ে যেত। আমি দেখতে পাচ্ছি না, তা কি হয়েছে? তাও বস্তুটা আছে। বুঝতে পারছো? আমি তোমার দিকে তাকিয়ে আছি, তাই বলে পিছনে যে বোর্ড নাই সেটা না। বোর্ডকে আমি দেখি বা না দেখি, বোর্ড কিন্তু আছে। এই যে বস্তুটা থাকবেই সবসময়, তুমি দেখো বা না দেখো, এইটাকে বলা হয় বস্তুবাদী দর্শন। মানে বস্তুর মন নিরপেক্ষ স্বতন্ত্র একটা অস্তিত্ব ধারণা থাকছে, তো বস্তু স্বয়ং থাকতে পারবে, তো বস্তুবাদী দর্শন বলা হয় এটাকে, বস্তুবাদী দর্শন। ক্লিয়ার আছে? এইটুকু বলো, কোথাও সমস্যা? এটা বেদকে স্বীকার করেছে তাই আস্তিক, বেদকে স্বীকার করলেও সে স্বতন্ত্র একটা ধারণা রাখছে, তাই জন্য
বেদ স্বতন্ত্র আস্তিক দর্শন, মোক্ষই এখানকার প্রধান পুরুষার্থ। আর এখানে ঈশ্বর, আত্মা এইসব নিয়ে কথা বলা হয়, তাই জন্য অধ্যাত্মবাদী দর্শন বলা হয় এটাকে। পাশাপাশি বস্তুকে আমরা সরাসরি যদি নাও দেখতে পাই তাহলেও বস্তু থাকবে, সেটা ওর বৈশিষ্ট্য, তাই এটাকে বলছে বস্তুবাদী দর্শন। ক্লিয়ার আছে এটুকু? হ্যাঁ, নেক্সটে চলে যায়। মহর্ষি গৌতম একটা সুন্দর, খুবই চমৎকার কথা বলেছেন, সংস্কৃত কথা, আমি সেটাকে লিখছি, ঠিক আছে? এবার আসছি আমরা একদম ডেপথে ঢুকছি, ন্যায় মতে প্রত্যক্ষের লক্ষণগুলো, ঠিক আছে? একটা বাক্য লিখছি, লেখো। ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নং, সন্নিকর্ষৎপন্নং, সন্নিকর্ষৎপন্নং জ্ঞানং, জ্ঞানং অব্যপদেশ্যম। তাহলে কি বললাম? ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নং জ্ঞানং অব্যপদেশ্যম, অব্যভিচারী, অব্যভিচারী। কোথাও অসুবিধা কারো? বুঝতে অসুবিধা? অব্যভিচারী, ব্যবসায়াত্ম, ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম, প্রত্যক্ষণ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, মানে এই লাইনটা মনে রাখতে গেলে তোমার অনেকটা চলে আসবে পার্ট। ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষৎপন্নং জ্ঞানং অব্যপদেশ্যম অব্যভিচারী ব্যবসায়াত্মকং প্রত্যক্ষম। কি যাচ্ছে ডেপথে লেখা হয়েছে সবারই। এবার দেখি এটাকে একটু একটু করে ভাঙবো আমরা। ইন্দ্রিয়ার্থ কথাটাকে ভাঙলে আসে ইন্দ্রিয় যোগ অর্থ, তাই না? ইন্দ্রিয় যোগ অর্থ। এই ইন্দ্রিয় কি কি বলো তো? 6টা ইন্দ্রিয় আছে। 5টা হচ্ছে গিয়ে বাইরের ইন্দ্রিয়, এই যে চক্ষু, কর্ণ, নাসিকা এবং জিহ্বা আর ত্বক। বোঝা যাচ্ছে বিষয়টা? ধরতে পারছো বিষয়টা? হ্যাঁ, তাহলে কয়টা ইন্দ্রিয় আছে? 6টি। কেন? ওখানে 5টা হলো, আর একটা অন্তর ইন্দ্রিয় যাকে বলা হয় মন। বোঝা যাচ্ছে? বহির ইন্দ্রিয় আছে 5টা আর অন্তর ইন্দ্রিয় আছে একটা, মোট 6টা। ক্লিয়ার আছে? এবার এর অর্থ জিনিসটা কি ভালো করে বুঝি আমরা একটু। অর্থ জিনিসটা কি? অর্থ মানে তো অর্থ, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়কেই বলে অর্থ। ইন্দ্রিয়গুলো দিয়ে যা পাওয়া যায়, ঠিক আছে? গ্রাহ্য বিষয়, গ্রাহ্য বিষয়, ঠিক আছে? ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়, ইন্দ্রিয়গুলোর কারণে যা পাওয়া যায় তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু সমস্যা? সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, এখানে চলে আসো। পজিশন তৈরি করে নাও, কোনো ব্যাপার না। পড়াটাই হচ্ছে প্রধান, বসাটা নয়। তুমি যে কোনোভাবে বুঝতে পারো। হ্যাঁ, ঠিক আছে। এদিকে আসি আমরা এবার। ইন্দ্রিয় মোট কয়টা আছে? 6টা। আর অর্থ আছে না। অর্থটা বের হবে কিভাবে? দেখো, প্রত্যেকটা ইন্দ্রিয় এক একটা বিষয়কে গ্রহণ করে। এক্সাম্পল, চোখ দেখলাম, তো আমি কি দেখলাম? আমি তো রূপটাকে দেখলাম, আমি ওই রূপ বা বর্ণটাকে দেখলাম, ঠিক আছে? তো এই বর্ণ বা রূপটাই হচ্ছে চোখের অর্থ। বুঝবো ভালো করে। তাহলে এই যে এখানে চোখ বললাম, চোখ ইন্দ্রিয়, ঠিক আছে? বা চক্ষু, চক্ষুর অর্থ এই যে ইন্দ্রিয়ার্থ, চক্ষু একটা ইন্দ্রিয়। তো এই ইন্দ্রিয়টার অর্থ কি? বর্ণ বা রূপ। কথাটা বুঝতে পেরেছো কি? তুমি ভাববা না যে ছোটোবেলা থেকে পড়েছি চক্ষু মানে তো নয়ন, না, ব্যাপারটা এইটা নাও। বলছে চক্ষুর দ্বারা যে বিষয়টা আমরা পেলাম, জ্ঞানটা পেলাম, ওইটাকে বলে ওর অর্থ। তো চক্ষুর অর্থ যদি বর্ণ বা রূপ হয়, তাহলে কর্ণের অর্থ কি হবে? কর্ণ, কর্ণর অর্থ কি হবে? কে বলতে পারবে? শোনা, শ্রবণ, শোনা, শোনাটাই হচ্ছে কর্ণের অর্থ। বুঝা গেল? বাকিগুলো বলতে হবে। আর কি প্রধান 5টাই হচ্ছে গিয়ে বহিরিন্দ্রিয়, এই বহিরিন্দ্রিয়গুলো নিয়েই কথা বলতে হবে। আরেকটা আছে নাসিকা।
নাসিকা মানে নাক, নাসিকার অর্থ কি? গন্ধ। অর্থ বলতে কি বুঝলাম? গ্রাহ্য বিষয়। তো নাসিকার দ্বারা যে বিষয়টা আমরা গ্রহণ করলাম, গ্রাহ্য করলাম, সেটাই হচ্ছে ওর অর্থ। ঠিক আছে, ত্বকের অর্থ কি হবে? স্পর্শ, সাবাস। আর জিহ্বার অর্থ স্বাদ, এই তো বুঝে গেছো। তো এইভাবে করে সবগুলো অর্থ আমরা পেলাম। এটাকে বলছে ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয় যোগ অর্থ, ইন্দ্রিয়ের অর্থগুলো বের করলাম আমরা। ক্লিয়ার? সন্নিৎকর্ষ মানে এটা এবার আসছে, এটা ইন্দ্রিয় হয়ে গেল, এবার সন্নিৎকর্ষ পণ্যং। ঠিক আছে, সন্নিকর্ষ মানে কি? সন্নিকর্ষ মানে হচ্ছে সংযোগ, মানে সম্পর্ক। এদিকে দেখো, এদিকে মেয়েটি, এই যে সংযোগ, সংযোগ বা সম্পর্ক। এক কথায় সন্নিকর্ষ মানে হচ্ছে সম্পর্ক বা সংযোগ। কাদের বলো তো? এই যে এই যে এই যে, কিছু বুঝলা? এই যে সংযোগ বা সম্পর্ক কাদের? ইন্দ্রিয় আর অর্থদের সম্পর্ক থাকতে হবে। এই আমি বলে দিলাম আমি তো চোখ দিয়ে শুনলাম, এটা আবার কেমন কথা? প্রত্যেকটা চোখের একটা নিজস্ব অর্থ আছে। এই অর্থ আর চোখ, এই দুটোকে যদি মিলিয়ে দেওয়া যায়, সম্পর্ক করে দেওয়া যায়, তাহলে হয়ে গেল ইন্দ্রিয়ার্থ সন্নিৎকর্ষৎপন্নং। এবার উৎপন্ন হচ্ছে, পণ্যং বলতে উৎপন্ন, এবার উৎপন্ন হলো, বুঝলে? তাহলে এখানে সন্নিৎকর্ষ তো কি আছে? সন্নিকর্ষ যোগ উৎপন্ন, উৎপন্ন মানে সৃষ্টি হওয়া। তাহলে ইন্দ্রিয় আর অর্থ এই দুটো যদি মিশে যায়, সম্পর্ক সন্নিৎকর্ষ হয়ে যায়, তাহলে একটা উৎপন্ন হলো কি? জ্ঞানং। জ্ঞানং মানে কি? জ্ঞান। বুঝতে পারছো? অর্থটি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এগুলো সংস্কৃতের, আমি অত ভালো সংস্কৃত বুঝি না, তো আমি শুধু ভেঙে টুকরো করে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ইন্দ্রিয়ার্থ শব্দটাকে ভাঙলে ইন্দ্রিয় যোগ অর্থ, সন্নিৎকর্ষকে ভাঙলে সংযোগ বা সন্নিকর্ষ যোগ উৎপন্ন জ্ঞান, মানে জ্ঞানের অর্থটা কি? জ্ঞানং মানেই জ্ঞান। ক্লিয়ার আছে? হ্যাঁ, এবার অব্যাপদেশ্যম। অব্যাপদেশ্যম মানে হচ্ছে অসাধ্য, শব্দ দ্বারা প্রকাশ করা যায় না, যেটা যেটা শুধু শব্দ দ্বারা প্রকাশ করা যায় না। শব্দ দ্বারা যা প্রকাশ সম্ভব নয়, সম্ভব নয়। তো ইন্দ্রিয় আর অর্থ দুটোকে আমরা যদি যুক্ত করে দিই, তাহলে যে জ্ঞানটা আসে সেটা কেবল শব্দ দিয়ে বোঝা যাবে না। তাহলে কি হবে? শব্দ দ্বারা যদি বোঝা না যায় বা প্রকাশ করা যদি না যায়, তাহলে সেটা অব্যভিচারিতে পৌঁছে যাচ্ছে। অব্যভিচারী কোনটা? শব্দ দিয়ে শুধু বোঝা গেল না, আমাদেরকে পুরো অংশটাকে নিতে হবে, সবগুলো, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, সবটিকে নিতে হবে। সবটিকে নেওয়ার ফলে যে অর্থটা বের হবে, মানে রেজাল্ট বের হবে, সেটা অভ্রান্ত। অভ্রান্ত মানে যা ভুল হতে পারে না। তো অব্যভিচারী মানে হচ্ছে অভ্রান্ত, অভ্রান্ত বা যা ভুল হতে পারে না। ব্যবসায়াত্মকং মানে ব্যবসা করা নয়, এর অর্থ হচ্ছে সুনিশ্চিত বা নিশ্চিত। এটার অর্থ হলো সুনিশ্চিত, সুনিশ্চিত। ঠিক আছে, প্রত্যক্ষম মানে হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান। এই যে প্রত্যক্ষ, কটা প্রত্যক্ষ, কীভাবে প্রত্যক্ষটা হবে? এটা মানে হচ্ছে প্রত্যক্ষ মানে জ্ঞান। তাহলে ন্যায় দর্শন অনুযায়ী ওই প্রত্যক্ষের সংজ্ঞাটা কি হবে? প্রশ্নটা হচ্ছে, ন্যায় দর্শন মতে প্রত্যক্ষের সংজ্ঞা, প্রত্যক্ষের সংজ্ঞা। এই বাক্যটা থেকে তোমরা বানিয়ে নিতে পারবা। প্রথমে কি ঘটলো দেখো, এই বাক্যটা থেকে তুমি প্রত্যক্ষের পুরো সংজ্ঞাটা বের করবা। এটা আসলে প্রত্যক্ষের সংজ্ঞা বলেছে। ন্যায় দর্শন মতে প্রত্যক্ষের সংজ্ঞা, সবাই এদিকে ফোকাস করা হয়ে যাবে এখনই। ইন্দ্রিয় ও তার অর্থের কি হলো? সন্নিকর্ষ। সম্পর্ক বলতে ভালো ভাষায় বলবো সন্নিকর্ষের ফলে যে যে শব্দ দ্বারা প্রমাণ হয় না, যেটা, সেটাকে কি বলা হয়? অশব্দ। রাইট, অশব্দ। যে অশব্দ, যে অশব্দ, যেটা অভ্রান্ত এবং সুনিশ্চিত জ্ঞানটার উৎপন্ন হয়। বোঝা গেল বিষয়টা? জ্ঞানটাকে এবার আমরা লাস্টে রাখি, সাজালে কি আসবে? ইন্দ্রিয় এবং তার অর্থের সন্নিকর্ষের ফলে যে অশব্দ, অভ্রান্ত এবং সুনিশ্চিত জ্ঞানের সৃষ্টি হয়, সেটাকেই বলে। বোঝা গেছে? কঠিন আছে না? খুবই সাংঘাতিক কঠিন। আরও বলছে দেখো, ছিটিয়াল। লেখো, সংজ্ঞাটা লেখো, সুন্দর করে লেখো। ইন্দ্রিয় ও তার অর্থের, ইন্দ্রিয় ও তার অর্থের
লেখো, ইন্দ্রিয় ও তার অর্থের সন্নিকর্ষের ফলে ইন্দ্রিয় ও তার অর্থের সন্নিকর্ষের ফলে যে অশাব্দ কমা অভ্রান্ত ও সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকেই প্রত্যক্ষ জ্ঞান বলে, বা ন্যায় শাস্ত্র মতে প্রত্যক্ষ জ্ঞান বলে। হয়ে গেল, গল্প শেষ। প্রত্যক্ষ জ্ঞান বলে। বোঝা গেছে? কোথাও অসুবিধে? হ্যাঁ, কোথাও কোনো সমস্যা থাকলে এখনই বলে দাও। ক্লিয়ার আছে না? ওকে, ঠিক আছে। এইবার এই যে প্রত্যক্ষ নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি, এই প্রত্যক্ষের কয়টি প্রকার আছে সেটা আমরা দেখি। এইখান থেকে করি লিস্টটা। প্রত্যক্ষ 2 প্রকার, সহজ, একদম সোজা বিষয়, বুঝলে? আমরা অনেক জটিল পথ পার করে এসেছি, এগুলো একদম সহজ সরল বিষয়, ঠিক আছে? তো এর দুটো, একটা হচ্ছে লৌকিক প্রত্যক্ষ, একটা অলৌকিক প্রত্যক্ষ। লৌকিক প্রত্যক্ষ, আরেকটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। অলৌকিক প্রত্যক্ষ এদের সংজ্ঞা খুব সহজ, ভীষণ সহজ। বলো তো, এই যে প্রত্যক্ষ জিনিসটা কার কার কারণে হচ্ছে? ইন্দ্রিয় আর অর্থের না? বোঝা যাচ্ছে? লৌকিক জিনিসটা কি? ডিরেক্ট ঘটছে যেটা তোমার সামনে। অলৌকিক মানে কি? যা তোমার সামনে ঘটছে না। তাহলে এবার কি করতে হতে পারে এখানে? ইন্দ্রিয় ও তার অর্থের, বোঝা যাচ্ছে বিষয়টা? ভালো করে বোঝার চেষ্টা করো। ইন্দ্রিয় ও তার অর্থের যখন সরাসরি সন্নিকর্ষ হয়, মানে সামনাসামনি সরাসরি সন্নিকর্ষ হয়, তখন সেটাকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ। আরও ভেঙে বলি, কিচ্ছু না, এই লিখলাম আমি ইন্দ্রিয়, ঠিক আছে, ও তার কি? অর্থের, হলো? সন্নিকর্ষ আছে, সরাসরি সন্নিকর্ষ বা সাক্ষাৎকার। সরাসরি সন্নিকর্ষ হলে সেটাকে বলা হয় লৌকিক প্রত্যক্ষ। সরাসরি দেখা হলো সামনাসামনি, ওইটা লৌকিক প্রত্যক্ষ। আসছি, উদাহরণে চলে আসবো। উদাহরণ মানে কি? প্রত্যেকটা ব্যাখ্যা করে দেবো, অসুবিধা নেই। তাহলে অলৌকিকটাকে কি বলবো? এর অপোজিট কথা, ইন্দ্রিয় ও তার অর্থের সরাসরি সন্নিকর্ষ না হলে, তাকে অলৌকিক অপ্রত্যক্ষ বলে। এক্সাম্পল দিয়ে দিই ছোট্ট করে, যদি ডিভাইডেড যাব আমরা এখন। ধরে নাও আমি বললাম চোখ দিয়ে, চোখ হচ্ছে কি একটা ইন্দ্রিয়, আর ফুল হচ্ছে কি একটা দ্রব্য। তো চোখ দিয়ে ফুলকে দেখলাম, এটা ডিরেক্ট হলো লৌকিক। এখন যদি আমি বলি না না, নাসিকা দিয়ে আমি ফুলকে দেখলাম, সম্ভব? হ্যাঁ কি না? সম্ভব। তোমার আমি চোখ বন্ধ করে দেবো আর গোলাপটা তোমার সামনে নিয়ে আসবো, তুমি বুঝে যাবে তোমার সামনে গোলাপ ফুল রাখা আছে। তাহলে কি সামনাসামনি আছে সেটা? যেটার সাথে যেটা সম্পর্ক, আমি বলেছিলাম না, ওই যে বলেছিলাম যে ধরো যে কি, নাসিকার অর্থ কি? নাসিকার অর্থ ছিল গন্ধ, তাই না? ঘ্রাণ, নাসিকার অর্থ এখানে কি হয়ে গেল? মানে এটা দেখার বিষয় আছে, বুঝতে পারছো বিষয়টা? আবার এমনটা হতে পারে যে আমি নাসিকার জায়গাতে লিখলাম চোখ, চোখের জায়গায় চোখটা রাখলাম, এখানে ফুলটাকে রেখেছি, আমি চোখটাকে চেঞ্জ করেছি নাসিকা, আমি চোখের জায়গায় চোখই রাখলাম, আর ফুলের জায়গায় আমি দিলাম কুকুরের কান্না। চোখ দিয়ে আমি ডিরেক্ট দেখতে পাচ্ছি কুকুরের কান্নাটাকে? না, কান দিয়ে শুনলাম, আগে শুনেছি বলে আমার অনুমান হয়ে গেল যে হ্যাঁ, চলে আসলো অনুমানে। আবার বুঝতে পারছো বিষয়টা? ধরতে পারছো তো? ক্লিয়ার হচ্ছে বিষয়টা?
ঘটনা হলো ইন্দ্রিয় আর তার অর্থের যদি সরাসরি সন্নিকর্ষ হয় তাহলে সেটাকে বলে লৌকিক, আর যদি না হয় তাহলে অলৌকিক। এটাকে আমরা আরও ডিসকাস করব, ঠিক আছে? আর আমি এর প্রকারভেদে যাচ্ছি না, এবার সরাসরি ডিসকাশনে যাব। এগুলো মিশিয়ে দিয়ে তাহলে, ঠিক আছে? না থেকে যাবে, এগুলো রেখে দেবো? তুলে নিয়েছ? ওকে, ঠিক আছে। দেখো এবার প্রথম করব আমরা কি, লৌকিক সন্নিকর্ষ নিয়ে কথা। কি লিখলাম? লৌকিক সন্নিকর্ষ। চলো অর্ধেক অর্ধেক করে দিই, তোমাদের একটাতেই হয়ে যাবে। লৌকিক সন্নিকর্ষ। লৌকিক সন্নিকর্ষ মানে যা সরাসরি দেখা যাচ্ছে। ক্লিয়ার? এই লৌকিক সন্নিকর্ষতে আমরা যখন ঢুকবো তখন দেখতে পাবো লৌকিক সন্নিকর্ষ প্রায় 6 প্রকার আছে। লৌকিক সন্নিকর্ষ কয় প্রকার আছে? 6 প্রকার। 1 নম্বরে কাকে রাখবো? 1 নম্বরে রাখবো সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ। একটু করে জায়গা ফাঁকা দিয়ে বাকি অংশটাও লিখে দাও, 2 নম্বরটাও লিখে দাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। একটা সংযোগ সন্নিকর্ষ, তারপরটা হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। সন্নিকর্ষ আবার একটু জায়গা ফাঁকা দিয়ে 3 নম্বরটাও লিখে দাও, 3 নম্বর। সংযুক্ত সমবেত সমবায়। সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। আবার 4 নম্বরটা লিখে দিই, 4 নম্বর সমবায় সন্নিকর্ষ। সমবায় সন্নিকর্ষ। 5 নম্বর সমবেত সমবায়। সমবেত সমবায় সন্নিকর্ষ। ফাইনালি 6 নম্বর বিশেষণ, ছোট হাইফেন, বিশেষ্য ভাব। বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। দেখো সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ, সমবায় সন্নিকর্ষ, সমবেত সমবায় সন্নিকর্ষ আর বিশেষণ বিশেষ্য ভাব সন্নিকর্ষ। পয়েন্টিংগুলো ঠিকঠাক করে করো। আচ্ছা, ধরো আমি এইখানে একটা ছোট্ট ফুল আঁকছি, হ্যাঁ, যদি পারি না তাও ধরে নাও আঁকলাম, ঠিক আছে? ফুল হাসবে না, তোমার ভালো ফুল আঁকতে পারো, আমিও পারি, ঠিক আছে? তো আমি একটু দুষ্টুমি করে আঁকলাম, বুঝলে কিনা? আমিও পারি, এমন নয় যে আমি একদম পারি না, ঠিক আছে? আর যাই হোক কিছু একটা হলো, ডাঁটটা একটু ছোট হয়ে গেল না, ঠিক আছে? হলো কি না? হ্যাঁ, আচ্ছা। আর কি আছে? ফুল আছে, হ্যাঁ, দাও দাও দাও, ফুলটা দাও, দাও দাও দাও, এই তো কি সুন্দর, দাও দাও, পরীক্ষা করে দেখাবো, দাও। হ্যাঁ, দেখ তো শোনা, ফুল আছে না?
আছে। বলছে আমরা যখন এটাকে দেখছি আসলে কি দেখছি বলো তো? ফুল দেখছি নাকি ফুলের যে বৈশিষ্ট্য সেটাকে দেখছি? আমি কি দেখতে পাচ্ছি এখানে? বুঝতে পারছো? যেটাকে বৈশিষ্ট্য দেখছি, বৈশিষ্ট্য বলতে গুণ, এটা একটা নিজস্ব গুণ আছে। আমি যদি কলমটা দেখছি তো কলম দেখছি না, কলমের গুণটাকে দেখছি, এটা বুঝতে হবে তোমাকে, বুঝলা? তো যাকে আশ্রয় করে, এটা হচ্ছে বডি, এটাকে আশ্রয় করে এর গুণটা ঢুকে আছে, তাই এটাকে বলা হবে দ্রব্য, বুঝলে? তো দর্শনশাস্ত্রে দ্রব্য কাকে বলে? যাকে আশ্রয় করে গুণগুলো রয়েছে, সমঝে? তাহলে এই ফুলটাকে কি বলবো? আমি একটা দ্রব্য বলতে পারি, হ্যাঁ? আমাদের যে চোখ, চোখটাও একটা দ্রব্য, সব ইন্দ্রিয় সবই দ্রব্য, কারণ তাকে কেন্দ্র করে, তাকে আশ্রয় করে কিছু গুণ রয়েছে। ক্লিয়ার আছে বিষয়টা? নাও তোমার ফল তুমি নাও। আচ্ছা, যদিও তোমার না, গাছের। হ্যাঁ, তাহলে কি বলবো আমরা বলতে? যাকে আশ্রয় করে গুণ থাকে, যাকে আশ্রয় করে গুণ থাকে, কমা, তাকে দ্রব্য বলে। বোঝা গেল? হ্যাঁ, শর্ত। এইবারে আমরা এইখানে কুচকুচ করে গল্প করছে, এখানে লিখলাম, দেখো সংযোগ সন্নিকর্ষে আমরা কি বলতে যাচ্ছি। এখানে আমি একটা কি বলবো আর কি, ধরো এখানে চোখ আঁকলাম, চোখ, চক্ষু, ওকে, চক্ষু, ভালো হয়েছে না বলা? চোখ গো, চোখ কি এটা বলে আবার বলছে বাঁদর মেয়ে, চোখ আছে, হ্যাঁ। আর এইখানে একটা দ্রব্য রাখলাম, বলো, এই চোখটা ইন্দ্রিয়, তো এই চোখকে আশ্রয় করে কিছু গুণ আছে, তাহলে এটাও দ্রব্য। আর এই যে জিনিসটা, সেই জিনিসটাকেও আমরা দ্রব্য বলতে পারি। তো দ্রব্য দিয়ে যখন দ্রব্যের সম্পর্ক তৈরি হচ্ছে, তখন সেটাকে বলা হয় সংযোগ সন্নিকর্ষ। বোঝা গেল বিষয়টা? সংযোগ সন্নিকর্ষ কি? দুটো দ্রব্যের মধ্যে যখন সন্নিকর্ষ ঘটছে। আরও একটু ভেঙে যদি আমরা বলি, লেখো, লিখে নাও, যে দুটি দ্রব্যের সন্নিকর্ষ হলো সংযোগ সন্নিকর্ষ। তাহলে এর সংজ্ঞাটা কি লিখতে পারি? দুটি দ্রব্যের সন্নিকর্ষই হলো সংযোগ সন্নিকর্ষ। সংযোগ সন্নিকর্ষ। আর একটু সুন্দর করে গুছিয়ে যদি বলি, তাহলে এই দ্রব্যটা কি? এটা তো মূলত ইন্দ্রিয় একটা। কি ইন্দ্রিয়? চক্ষু। তাহলে আমরা বলতে পারি, ভেঙে বলতে গেলে, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্যকে প্রত্যক্ষ করা হলে, দ্রব্যকে প্রত্যক্ষ করা হলে সেক্ষেত্রে হয় সংযোগ সন্নিকর্ষ। বিষয়টাকে স্পষ্ট বোঝাতে পেরেছি? তাহলে কি বলবো? দুটি দ্রব্যের সন্নিকর্ষই হলো সংযোগ সন্নিকর্ষ। আর একটু ভেঙে বললে, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা যখন কোনো দ্রব্যকে প্রত্যক্ষ করা হয়, চোখ দিয়ে যখন তুমি দেখছো ডিরেক্ট, তখন সেটাকে বলা হয় সংযোগ। চোখ আর জিনিসটার মধ্যে সংযোগ হলো, সে আমি তোমাকে দেখছি, তো আমার চোখ, তুমি, আমার চোখও বস্তু, দ্রব্য, আর তুমিও হচ্ছে দ্রব্য। আমি তোমাকে দেখলাম, ব্যাস জানলাম যে হ্যাঁ এটা তো আছে কে সোয়ানা, ব্যাস এই যে জানলাম, এই জ্ঞানটাই হচ্ছে, এই প্রত্যক্ষ জ্ঞানটাই হচ্ছে কি সংযোগ সন্নিকর্ষ। আমার চোখের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হলো, সন্নিকর্ষ হলো। ক্লিয়ার? এইবার এটা তো ছিল সংযোগ মানে হচ্ছে সংযুক্ত, কিন্তু বুঝবা তো, সংযোগ মানেই হচ্ছে সংযুক্ত করে দেওয়া। তো সংযোগের সাথে এবার সমবায় তৈরি হলো, সমবায়। এইখানে তার মানে আগেরটা তো থাকছেই, কিন্তু তার সাথে আরেকটু কিছু অ্যাড হচ্ছে, ওই অ্যাড বিষয়টাকে বুঝতে হবে, বুঝলে? এইবারে আমরা ভেঙে বলবো যে আমরা দ্রব্যকে নয়, দ্রব্যের গুণটাকে প্রত্যক্ষ করছি। তাহলে দ্রব্যের গুণকে প্রত্যক্ষ, গুণ। তাহলে প্রথমে দ্রব্যর সাথে যুক্ত হলো, প্লাস দ্রব্য নয়, দ্রব্যের গুণের সাথে যুক্ত হলো, বুঝলে? তাহলে প্রথমে দ্রব্য, তারপরে দ্রব্যের গুণ, দুটাই যোগ হয়ে গেল।
এক্ষেত্রে দ্রব্য প্লাস দ্রব্যের গুণ। বোঝা গেল বিষয়টা? এবার দেখো চোখ তো দ্রব্য ছিলই, ঠিক আছে, এটার সংজ্ঞা লিখেছিলাম চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্যকে প্রত্যক্ষ করা হলে। এবার কি করব, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্য ও দ্রব্যের গুণকে প্রত্যক্ষ করা হলে। বুঝতে পারছো ঈশা? এখানে কি বললাম, যে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্যকে এবং দ্রব্যের গুণকে প্রত্যক্ষ করা হলে তখন সেটাকে বলবে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। যেই একটা অ্যাড হয়ে গেল তাই সমবায় কথাটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি, এটা একটা সংজ্ঞা ছিল, এটার সংজ্ঞা কি হলো, চক্ষু রেখে দাও, চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা সরাসরি লিখি দ্রব্যের গুণকে প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ করা, এটাকেই বলছে কি সংযুক্ত সমবায়। কিন্তু তুমি যখন বলবা যে ঠিক আছে বুঝলাম চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দ্রব্যের গুণকে আমি প্রত্যক্ষ করলাম, মানে আমি ওটা বুঝলাম যে ওটা ফুল নয় ফুলের গুণ, কিন্তু তাহলে এটা সমবায় কেন হলো, মানে সংযুক্ত কেন হলো, এই সংযুক্তটার সাথে এখানে আনলাম কেন? কারণ তুমি যখন ফুলের গুণটা দেখলা তো তার সাথে সাথে তোমার তো ফুলটাও দেখা হয়ে গেল। প্রথম ক্ষেত্রে বলেছিলাম শুধু ফুলটাকে দেখলাম, দ্বিতীয়টাতে বললাম ফুলটা দেখার পাশাপাশি ফুলের গুণটাকেও জেনে গেলাম। তাই যে যখন তুমি ফুলটাকে শুধু দেখেছিলা দ্রব্য হয়ে দ্রব্যকে দেখেছিলা তখন সেটা সংযোগ ছিল, সংযোগ মানে কিন্তু সংযুক্ত, ঠিক আছে। এবার যখন তুমি সেটার সাথে সাথে এই দ্রব্যটার ফুলটার গুণটাকে জেনে গেলা তখন বুঝতে হবে যে দ্রব্য এবং দ্রব্যের গুণটাকে তুমি দুটাই জেনে গেলা, তাহলে চক্ষুটাই হচ্ছে দ্রব্য আর দ্রব্যের গুণ হচ্ছে এই দ্রব্যটাই, তখন হয়ে গেল দ্রব্যের গুণ। তাই জন্য আমরা দুটোকে জয়েন্ট করে দিলাম, তাই সমবায় কথাটা আসলো, সংযুক্ত সন্নিকর্ষ হলো না, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ হলো। তো সংযোগ সন্নিকর্ষের পরের পার্ট হচ্ছে সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। ক্লিয়ার আছে? এবার কি বলছে নামটাতে দেখো, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। তাহলে আবার সমবেত জিনিসটা চলে আসলো অ্যাড, এই দুটো থাকলোই, তার পাশে আরেকটা অ্যাড হলো, এইটুকুটা বুঝতে পারছো নিশ্চয়। প্রথমে ছিল শুধু দ্রব্যকে দেখানো, তারপরে বললো দ্রব্যের গুণকে, এবার দ্রব্যটাও দেখবো দ্রব্যের গুণটাও দেখবো আর দ্রব্যটার জাতি দেখব, দ্রব্যটার জাতি, ঠিক আছে। এই জিনিসটাকে বলছে রূপত্ব জাতি, ঠিক আছে। এখানে যেটা অ্যাড হলো সেটাকে বলে রূপত্ব, রূপত্ব জাতি, রূপত্ব জাতি। এক্সাম্পল কি গো দাদা, জাতিটা আবার কি? তুমি এটা যে নিলা ওটা তো একটা ফুল বিশেষ, ওটা তো ফুল জাতি হয়ে গেল না? হ্যাঁ, আমি যে মানুষ আছি তাহলে আমার তো একটা জাতি আছে, সেটা মনুষ্যত্ব বোধ, ওটা হচ্ছে একটা কমন বিষয় যেটা সব মানুষের মধ্যেই আছে কম বেশি, ঠিক আছে। তো মনুষ্যত্ব বোধ দিয়ে আমি মানুষকে দেখব, পশুত্ব বোধ দিয়ে আমি পশুকে খুঁজবো, ফুলত্ব বোধ দিয়ে আমি ফুলকে বুঝবো, তো ওইটাকে বলা হয় জাতি, ওটার একটা পুরো সিস্টেম জাতিতে চলে গেলাম, তাই সেটাকে বলা হয় রূপত্ব জাতি। তাহলে কি বলবো, এটার সংজ্ঞাটা কি বলবো, লেখো চক্ষুর দ্বারা, উত্তরটা লেখো, চক্ষুর দ্বারা, এই যে রূপত্ব জাতি বিষয়টা চলে আসলো, লেখো রূপত্ব জাতির প্রত্যক্ষে, রূপত্ব জাতির প্রত্যক্ষ হলে বা রূপত্ব জাতি প্রত্যক্ষ হলে, চক্ষুর দ্বারা রূপত্ব জাতি প্রত্যক্ষ হলে তাকে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ বলে। দেখো কোথাও অসুবিধা, খুব সংক্ষেপে টানলাম, দেখি একটু ফুলটা দেখি, দেখো ভালো করে দেখো, এইটার মধ্যে তিনটা কথা লুকিয়ে আছে। এক, আমি ডিরেক্ট দেখলাম হ্যাঁ ফুল, গল্প শেষ। তাহলে সেটা চোখের সাথে শুধু দ্রব্যের সাথে দ্রব্যের মিল হলো, মানে সংযোগ সন্নিকর্ষ। ক্লিয়ার? এদিকে আমি শুধু ফুলটাকে দেখলাম, তো চোখ হচ্ছে দ্রব্য, এটা হচ্ছে দ্রব্য, দ্রব্যের সাথে দ্রব্যের একটা যোগ হলো, সন্নিকর্ষ হলো, এটা সংযোগ সন্নিকর্ষ। কিন্তু যখন আমি দেখলাম ওয়াও ফুলটার সৌন্দর্য গুণ সব দেখলাম, রং টং সব দেখলাম, গুণটাকে দেখলাম, তখন সেটা শুধু ফুল দেখা হলো না, ফুল দেখার পাশাপাশি ফুলের গুণটাও দেখা হলো, তখন হয়ে গেল ওটাই সংযুক্ত সমবায় সন্নিকর্ষ। এরপর আমি বুঝলাম যে এটা একটা ফুল জাতি, ঠিক আছে। এটার সাথে আমি মানুষ জাতিকে যোগ করতে পারবো না, উদ্ভিদ জাতিকে যোগ করতে পারবো না, ঠিক আছে। ফুলের নিজস্ব একটা জাতি আছে। তাহলে আমার তিনটা জিনিস দেখা হলো, এবার ফুলও দেখা হলো, ফুলের গুণও জানা হলো এবং ফুলের পুরো জাতিও জানা হলো। যখন তিনটাই জানা হলো তাহলে তিনটা কথা, সংযুক্ত সমবেত সমবায়। ক্লিয়ার আছে? এটাকে বললাম চক্ষুর দ্বারা রূপত্ব জাতির, এটাই হচ্ছে রূপত্ব, রূপত্ব জাতির প্রত্যক্ষ হলে সেটাকেই বলে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। নাও
ঠিক আছে, হয়েছে? এতদূর ক্লিয়ার আছে? হ্যাঁ, কোথাও অসুবিধা হলে বলো। এবার আমরা এই চক্ষুর জায়গাটাতে যদি কর্ণ সেট করি, কর্ণ, কান, ক্লিয়ার আছে? তো কর্ণ ইন্দ্রিয়ের দ্বারা শব্দ নামক যে গুণের প্রত্যক্ষ হয়, শব্দ নামক গুণ, আমরা শুধু শব্দটাতে যাব না। এবার দেখো এই যে সিস্টেমটা আছে না, সংযুক্ত সমবায়, দেখতে পাচ্ছ সংযুক্ত সমবায়, এখানে আমরা দ্রব্যের গুণকে নিয়েছিলাম না, এবার শব্দের গুণকে নিব। তাহলে কর্ণ ইন্দ্রিয় থাকলো প্লাস শব্দের গুণ। মানুষ কাঁদছে, বিড়াল কাঁদছে, কুকুর কাঁদছে, শব্দটা হলো, শব্দটা দেখলে শুনলেই আমরা বুঝে যেতে পারবো। তো এটা হচ্ছে কর্ণ দিয়ে আমরা বুঝে নিলাম কিসের আওয়াজ হচ্ছে, বোঝা গেল? তাহলে কর্ণ যোগ শব্দের গুণের মধ্যে যখন সন্নিকর্ষ হয় তখন সেটাকে সমবায় সন্নিকর্ষ বলে। ভেঙে তুমি সংজ্ঞাটা লিখে নিতে পারো, লিখে নাও। কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দ নামক, কর্ণেন্দ্রিয়ের দ্বারা, কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দ নামক গুণকে প্রত্যক্ষ করা হলে, প্রত্যক্ষ করা হলে তাকে সমবায় সন্নিকর্ষ বলে। এটাকে কিন্তু ওই সংযোগ সন্নিকর্ষের সাথে মিলিয়ে দিবা না আবার, ওইটাই। তাই জন্য তোমাদেরকে এটা পার্টগুলোকে বারবার নামগুলোকে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তুমি ভাববা যে সংযোগ সন্নিকর্ষ আর সমবায় সন্নিকর্ষ একই, না, কখনো না। কর্ণেন্দ্রিয়ের দ্বারা শব্দ নামক গুণকে প্রত্যক্ষ করা হলে সেটাকে বলে সমবায় সন্নিকর্ষ। সেম পদ্ধতি। এবার দেখো 2-এর সাথে 3-এর একটা সম্পর্ক ছিল, ডিরেক্ট সম্পর্ক ছিল। ভালো করে দেখো বোর্ডের দিকে, 2-এর সাথে 3-এর একটা সম্পর্ক ছিল। 2-এ বলেছিলাম দ্রব্যের গুণ, আর 3-এ বলেছিলাম দ্রব্যটার রূপত্ব জাতি। তো 4-এ আমরা বললাম শব্দের গুণ, তো 5-এ হবে শব্দ গুণের রূপত্ব জাতি। বোঝা গেল? লেখো, শব্দে অবস্থিত শব্দত্ব নামক, লেখো এই যে 5 নম্বরের উত্তরটা, শব্দে অবস্থিত, শব্দে অবস্থিত শব্দত্ব, রূপত্ব না লিখে এবার আমরা রূপত্ব কেন লিখেছিলাম বলো তো? চোখ দিয়ে তো তুমি রূপকে দেখতে পাবা, তাই না? শব্দ, কান দিয়ে তুমি শব্দটা শুনবা, তাই শব্দত্ব, এটা রূপত্ব, এটা শব্দত্ব, ঠিক আছে? তো শব্দত্ব নামক জাতির, শব্দত্ব নামক জাতির প্রত্যক্ষে বা জাতিকে প্রত্যক্ষ, ঠিক আছে, এক কথায় জাতিকে প্রত্যক্ষ করা হলে, প্রত্যক্ষ করা হলে তাকে বলা হবে সমবেত সমবায় সন্নিকর্ষ। হয়েছে? দেখো এটা ফুল, ফুল একটা নাম, রাইট? তো এইটাকে বলবো আমরা বিশেষ্য। কি বলবো? বিশেষ্য। কিন্তু ফুলটা কেমন নাকি লাল, এটা হলো ফুলটার বিশেষণ। কেমন দিয়ে প্রশ্ন করলে বিশেষণ চলে আসে, ক্লিয়ার? ছেলেটি, তো ছেলেটা কি? বিশেষ্য। চালাক, বুদ্ধিমান। মেয়েটি সুন্দর, তাহলে বিশেষ্য হচ্ছে মেয়ে, সুন্দর হচ্ছে বিশেষণ, ক্লিয়ার? এইবার যদি আমার সামনে ফুলটা চলে আসে তাহলে কি আমি বিশেষণটাকেও জানলাম না? কিন্তু ধরো আমাকে বলা হলো যে আমার চোখ বন্ধ আছে, এবার আমাকে বলা হলো দেখো তোমার সামনে একটা জবা ফুল রাখা আছে, ধরে নাও কথা, জবা ফুল। যেমনি জবা নামটা আমি শুনলাম, মানে আমার সামনে অ্যাকচুয়ালি আছে জবা ফুল, রাইট? তার মানে এটা হচ্ছে ঘট। ঘট মানে যেটা বর্তমানে আছে আমার সামনে, দ্রব্যটাকে ঘট বলা হয়, ঘট। কিন্তু আমার সামনে কিসের অভাব আছে কেউ বলতে পারবা? আমি ওর বিশেষণটাকে দেখতে পাচ্ছি না। আমাকে বললো, আমি অনুমান করলাম ঠিক আছে আমার সামনে এখন ফুল রাখা আছে, মানে ঘট আছে, বিশেষ্যটা আছে। কিন্তু বিশেষ্যটা আছে বলেই কি বিশেষণটাকে আমি খুঁজে পাচ্ছি? পাবো, কারণ আমার ধারণা আছে আগে থেকে যে যখন আমার সামনে বললো তোমার জবা ফুল আছে, তখন আমার ওই বিশেষণটাও মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে যে লালটাও আছে। বোঝা গেল? তো বিশেষ্য থাকলেই বিশেষণটাও হবে। কিন্তু হ্যাঁ, বিশেষ্যটা ডিরেক্ট আছে, বিশেষণটা অভাব আছে, এটার অভাব আছে, তবু জানতে পারলাম আমরা, সেইটাই। লেখো, যখন কোনো বিশেষ্য
খুব সহজভাবে লেখাচ্ছে। হ্যাঁ, যখন কোনো বিশেষ্য, ব্র্যাকেটে লিখবা ঘট, যখন কোনো বিশেষ্য, ওই যে দ্রব্য, দ্রব্যটাকে এখানে ঘট বলা হলো, পরবর্তীতে দ্রব্য লেখা হবে না, তোমাকে শুধু ঘট লেখা হবে, তুমি বুঝে যাবা। তো একটা ঘট আছে, বিশেষ্যটা থাকবে মানে ঘট আছে, বিশেষণটা নাই মানে ঘটের অভাব আছে, বুঝতে পারলে? তো যখন কোনো বিশেষ্য, ব্র্যাকেটে লেখো ঘট, এবং তার বিশেষণ, ব্র্যাকেটে লেখো ঘটাভাব, বিশেষণ ব্র্যাকেটে লেখো ঘটাভাব, ঘট অয়াকার ভয়াকার ঘটাভাব, একে অপরের সঙ্গে এমনভাবে সম্পর্কিত যে, একে অপরের সঙ্গে এমনভাবে সম্পর্কিত যে, কমা, বিশেষ্যটির জ্ঞান হওয়ার সময় বিশেষণটিকেও জানা যায়। ন্যাচারাল ব্যাপার আছে, বিশেষ্যটাকে যখন তুমি জানলা সঙ্গে সঙ্গে বিশেষণটাকেও জেনে ফেললা। তাহলে দেখো, বিশেষ্যটির জ্ঞান হওয়ার পর, বিশেষ্যটির জ্ঞান হওয়ার পর বিশেষণটিকেও জানা যায়। দেখো কোথাও অসুবিধা আছে নাকি? বইতে একটু দিবে ভূতলে বিশেষ্য, সেখানে ভূতলে ঘটের অভাব আছে, বিশেষণের অভাব আছে, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে ডিরেক্ট করলাম, যখন কোনো বিশেষ্য বা ঘট এবং তার বিশেষণ অর্থাৎ ঘটাভাব একে অপরের সঙ্গে এমনভাবে সম্পর্কিত আছে যে বিশেষ্যটির জ্ঞান হওয়ার পর বিশেষণটিকেও জানা যায়। বিশেষ্যটার জ্ঞান হওয়ার পর বিশেষণটাকেও জানা যায়। দেখো কোথাও সমস্যা? একটার সাথে আরেকটা কানেক্টেড আছে, সংযোগের সাথে পরপর তিনটা, সংযোগ সন্নিকর্ষ, সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। প্রথমটা হচ্ছে দ্রব্যের সাথে দ্রব্যের, দ্রব্যের সাথে দ্রব্যের গুণের, আর দ্রব্যের সাথে দ্রব্যের গুণের সাথে রূপত্ব জাতির। ঠিক আছে, রূপত্ব কারণ চোখের সাথে চলছে এটি, তাই জন্য রূপ। ঠিক আছে, চোখের ধর্মটাই হচ্ছে রূপ বা বর্ণ, আগেই বলেছিলাম। এবার তারপরে 4 আর 5টাতে দেখো, 4, 5-এ কর্ণ আসছে। কর্ণের ধর্ম কি বা ওর কি বা অর্থটা কি? কর্ণের অর্থ ওই যে ইন্দ্রিয়ার্থ, ইন্দ্রিয় কর্ণ, তাহলে ওর অর্থ হচ্ছে শোনা। তো শব্দটার গুণ যখন তুমি পেয়ে গেলা তখন সেটা সমবায় সন্নিকর্ষ। সমবেত সমবায় সন্নিকর্ষ কি? যখন তুমি শব্দটার শব্দত্ব জাতিকে তুমি পেয়ে গেলা, শব্দত্ব নামক জাতিকে প্রত্যক্ষ করে গেলা। এবার বাকিটা বলছে বিশেষ্য বিশেষণ। বিশেষ্য থাকবে, বিশেষণটার অভাব থাকবে, ব্যাস। বিশেষ্যটাও ঘট, বিশেষণটাও ঘট, বিশেষ্যটাও দ্রব্য, বিশেষণটাও দ্রব্য। কিন্তু বিশেষ্যটাকে জানা গেলে যদি বিশেষণটাকেও জানা হয়ে যায়, অভাব আছে, বিশেষণটা দেখতে পাচ্ছ না তুমি, অথচ তুমি বুঝে গেলা, বুঝতে পারছো? তাহলে তুমি বুঝে যাবে যে কি দুটোর মধ্যে একটা সুন্দর সম্পর্ক, সন্নিকর্ষ হয়ে আছে। সন্নিকর্ষ হয়ে গেলেই তো প্রত্যক্ষ হয়ে গেল না? তাহলে সেটাকে সন্নিকর্ষ হওয়ার পর প্রত্যক্ষ জ্ঞান হয়ে গেল তোমার। জ্ঞান হওয়ার পর সেই বিশেষণটাকেও জানা যায়। সেই ধরনের জ্ঞানটাকে বলা হয় সন্নিকর্ষটাকে বলা হয় বিশেষণ, বিশেষ্যভাব, সন্নিকর্ষ। কোথাও সমস্যা থাকলে বলো। নেই? নেক্সটে চলে যাই তাহলে। এটা লৌকিক সন্নিকর্ষ হয়েছিল, এবার অলৌকিক সন্নিকর্ষ। অলৌকিক সন্নিকর্ষ বলো। অলৌকিক সন্নিকর্ষের সংজ্ঞা কি বলেছিলাম? লৌকিক সন্নিকর্ষতে বলেছিলাম ইন্দ্রিয় আর তার অর্থের সরাসরি সন্নিকর্ষ থাকবে। এখানে ইন্দ্রিয় আর তার অর্থের সরাসরি সন্নিকর্ষ মানে সম্পর্ক থাকবে না। ব্যাস হয়ে গেল, উত্তর হয়ে গেছে অ্যাকচুয়ালি। দেখো কি বলছে, ধরো তুমি যদি বলো চোখ দিয়ে আমি কি দেখি, চোখের কি গুণ, মানে চোখের অর্থটা কি? রূপকে দেখলাম, রূপকে দেখলাম, তার কারেক্ট আছে, এটা লৌকিক হয়ে গেল, ঠিক কিনা? দেখো চোখ দিয়ে আমি রূপকেই তো দেখবো, কি দেখবো তাহলে? হ্যাঁ, তাই জন্য এটা লৌকিক। কিন্তু যদি আমি বলি চোখ দিয়ে আমি শব্দকে শুনলাম, আরে এটা লৌকিক হলো? অলৌকিক। যদি চোখ দিয়ে আমি স্পর্শ পেলাম, হলো? লৌকিক হলো না অলৌকিক হলো? চোখ দিয়ে আমি স্বাদ পেলাম, হলো? আর কি বাকি থাকলো? চোখ দিয়ে আমি আর কিছু
শুনলাম তো হয়ে গেল, শব্দ শোনা, স্পর্শ হলো, স্বাদ হলো, আরেকটা গন্ধ। তাহলে আমি কি পেলাম? ঘ্রাণ পেলাম, গন্ধ পেলাম। তাহলে এই যে চারটা, এই প্রসেসটাতে যদি যায় তো এরা কি লৌকিক হলো না অলৌকিক হলো? তুমি বলো, তুমি বলো। লৌকিক হতে গেলে সরাসরি সম্পর্ক থাকছে, আর এগুলো ইনডিরেক্টভাবে থাকছে, ডিরেক্ট থাকছে না। তো অলৌকিক সন্নিকর্ষ এটাই। অলৌকিক সন্নিকর্ষের আবার তিনটা পার্ট আছে। দেখো, অলৌকিক সন্নিকর্ষ, এখানে যেমন লৌকিক সন্নিকর্ষ 6 প্রকার হলো, অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে মাত্র 3 প্রকার। বলছে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ খুব সহজ। সামান্য লক্ষণ সন্নিকর্ষ, একটু জায়গা ছেড়ে দিয়ে 2 নম্বরটা লেখো। 2 নম্বর, সেটা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ। আর 3 নম্বরটা লেখো। 3 নম্বরটা হচ্ছে যোগজ সন্নিকর্ষ। যোগজ সন্নিকর্ষ। রেডি? তাহলে কি কি বললাম? সামান্য লক্ষণ সন্নিকর্ষ, জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, যোগজ যোগজ সন্নিকর্ষ। তোমাদের সব এই পয়েন্টসে উত্তর দেওয়া আছে। লক্ষণ, সামান্য লক্ষণ, এ রামের ভাই লক্ষণ না। লক্ষণ হচ্ছে বৈশিষ্ট্য, সামান্য বৈশিষ্ট্য, সামান্য ধর্ম বা জাতি বুঝেই টোটালটা জ্ঞান। আমি এখানে কমন কথা লিখে দিলাম, ঠিক আছে? তোমার বোঝার সুবিধার জন্য স্টার চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি। লেখো সামান্য ধর্ম বা জাতি ধর্ম। সামান্য ধর্ম বা জাতি ধর্ম। আমি আগেই বলেছি আমরা পুরোটা দেখব না, আমরা পুরোটা দেখব না, কিছুটা দেখব, তার কিছুটা অনুমান করে নিব, তারপরে তো সেটা অলৌকিক হবে। আমরা অলৌকিক লিখছি না, লৌকিক পড়ছি না অলৌকিক পড়ছি। অলৌকিক হতে গেলে সরাসরি কি সবটা পাবো না। তুমি আমাকে দেখলা, আমাকে তুমি দেখতে পাচ্ছ, হ্যাঁ? তাহলে তুমি ইন্দ্রিয়, আমি দ্রব্য, ক্লিয়ার? এবার তুমি যে আমাকে দেখলা, আমার ভালো দিকটাও দেখেছো, খারাপ দিকটাও দেখলা, তুমি আমার সততাও দেখেছো, আমার অসততাও দেখেছো, আমার সত্যটাও দেখেছো, আমার মিথ্যা দিকটাও দেখেছো, ভালো দেখেছো মন্দ দেখেছো। সবটা দেখার পর তোমার একটা অনুমান হলো পৃথিবীতে যত মানুষ আছে তার দুটো দিক আছে। আব বলো, তুমি সকল মানুষকে দেখতে পেলা, হ্যাঁ কি না? তাহলে তুমি কিছুটা দেখলা, কিছু লক্ষণ বুঝলা, সামান্য লক্ষণ, সামান্য লক্ষণ বুঝলা, আর টোটাল মানুষ জাতিকে তুমি বিবেচনা করে দিলা। এইটাকে বলছে সামান্য লক্ষণের সাথেই সন্নিকর্ষ হয়ে গেল। তাই এটা লৌকিক নয়, অলৌকিকে দিকে গেল। বোঝা গেল বিষয়টা? যেমন ধরো, এই এতদিন ধরে আমরা জানতাম যে মানুষ মানুষের বিশ্বাস নষ্ট করে, পশু পাখিরা কখনো বিশ্বাস নষ্ট করে না। এবার কাল থেকে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে ডলফিনের। দেখেছো কেউ কখন ডলফিনটাকে 12 বছর থেকে ভালোবেসেছে মেয়েটি। তারা খেলা দেখায়, ডলফিন তাকে লাফায়, খেলায়, ঠিক আছে, খেলা দেখায়, প্রচুর মানুষ দেখে। কি এমন হলো আচমকা, ডলফিনটা তাকে কামড়ে ধরে ছিঁড়ে দিল, রক্তাক্ত করে দিল, পুরো সুইমিং পুল একদম রক্তাক্ত হয়ে গেল। 12 বছরের প্রেম সেই ডলফিনের সাথে, ডলফিনটা সেই মেয়েটিকে মেরে ফেললো। এই যে মেরে ফেললো, এইখানটা আমরা দেখলাম, সামান্য লক্ষণ দেখলাম, রাইট? এ থেকে আমরা অনুমান করে দিলাম কিছু হয়ে যাক, পশু তো পশুই হয়, অর্থাৎ সমস্ত পশুকে আমি বিচার করে দিলাম যে যাই হোক সব কিছুর মধ্যেও একটা লিমিটেশন থাকা দরকার, একটা সীমানা থাকা প্রয়োজন। কারণ পশু তো তার নিজের ধর্ম পালন করবেই, পশু তো নিজের একটা ধর্ম পালন করবেই, পশুত্ব ধর্ম।
তো পশুর মধ্যে যেমন একটা কমন ধর্ম আছে পশুত্ব, মানুষের মধ্যে একটা আছে মনুষ্যত্ব। আমি এবার অন্য দিকটাতে যাই, যারা শুনবে বা যারা পরবর্তী দেখবে তারা বলবে ও আচ্ছা ওরও করলে তো এই মানুষ করলে তো একটু ন্যাচারাল ব্যাপার আছে, আমরাও তো তাই করি। মুরগি, ছাগল, গরু এগুলো আমরা কি গৃহপালিত পশু না? আমরা এদেরকে পোষ মানাই না, তারপরে যখন দরকার পড়ে এগুলোকে কেটে খেয়ে নিই। তো আমাদের সাথেও তো তার সম্পর্কটা সেরকমই। দীর্ঘদিন ধরে যাকে পোষ মানালাম তার সাথে আমি অন্যায় করলাম না? তো যেটা হচ্ছে কর্মফল ঠিকঠাকই হচ্ছে, ঠিক আছে, পৃথিবীতে সেটাই ঘটছে, নিজের নিজের কর্মের ফলেই আসছে। তো মানুষের সভ্যতা যখন অবিশ্বাসে ভরা, পশু আর কতটুকু মানুষ হতে পারবে? ঠিক আছে, হবে না, সম্ভব না। তাই সামান্য ধর্ম বা জাতি ধর্ম জেনে গিয়ে তুমি যদি টোটাল অংশটাকে বিচার করতে চাও, তাহলে সেটাকে বলতে হবে কিছুটা তুমি লক্ষণ পেলা, আর সেই লক্ষণের সাথে তুমি সন্নিকর্ষ পেলা, আর ব্যাস প্রত্যক্ষ করার চেষ্টা করছো, তখন সেটাকে বলবে অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পড়লো। ক্লিয়ার? তার সংজ্ঞাটা লিখে নাও, লেখো। সামান্য ধর্ম বা জাতি ধর্ম যখন, সামান্য ধর্ম বা জাতি ধর্ম যখন যখন সন্নিকর্ষ রূপে কাজ করে, সন্নিকর্ষ রূপে কাজ করে, তখন তাকে কি বলবে? সামান্য লক্ষণ সন্নিকর্ষ বলবে। বোঝা গেল? বোঝা গেছে? সামান্য ধর্ম বা জাতি ধর্ম যখন সন্নিকর্ষ রূপে কাজ করে তখন সেটাকে বলবে সামান্য লক্ষণ সন্নিকর্ষ। কিন্তু এই সামান্য লক্ষণ থাকলে সেটা তো আর লৌকিক হলো না, লৌকিক হবে ডিরেক্ট, সরাসরি। তো এটা ইনডিরেক্টলি হচ্ছে, তাই এটা অলৌকিক। ঠিক আছে, এবার নেক্সট আমি বলি, আমি এখন একটা দেশলাইয়ের কাঠি জ্বালাবো, আর জ্বালিয়ে তৃষার হাতে দিয়ে দেবো। তৃষা হাতে নেবে, হ্যাঁ কি না? কেন? হাতে না নেওয়ার আগেই ও যেই দেখলো যে আমি দেশলাই কাঠি জ্বালিয়ে ওর দিকে ফেললাম, ও সরে যাবে। ও চোখ দিয়ে দেখলো আগুনটাকে, ঠিক? স্পর্শ করেছে? স্পর্শ করেনি তো, কিন্তু পালিয়ে গেল। কারণ কি? ওয়াই? কারণ সে জানে যে ছেঁকা লাগবে। হ্যাঁ, ছেঁকা লাগবে, ঠিক। মানে ওটা স্পর্শযোগ্য নয়। তাহলে আমরা স্পর্শকে কার কাছ থেকে পেয়েছি? স্পর্শ তো একটা কি অর্থ, কার? ত্বকের, ঠিক আছে। অথচ চোখ দিয়েই স্পর্শ করে ফেললো। আশ্চর্য ব্যাপার তো, ব্যাপারটা বুঝতে পারলাম? আগুনটাকে স্পর্শ করা যাবে না, স্পর্শ করলে পুড়ে যাব, ওটা জানে। কিন্তু এক্ষেত্রে ও স্পর্শ করেনি, ও চোখ দিয়ে জ্ঞান লাভ করে দিল। চোখ দিয়ে দেখলো যে আগুনটা ওর দিকে সব মার দৌড়, বুঝবা? তো চোখ দিয়ে ও স্পর্শের কাজটা করে ফেললো তো, কারণ সে আগে থেকে জানে, আগের জ্ঞান। তাই বলছে জ্ঞান লক্ষণ, জ্ঞান ওর আগে থেকে জানে। আচ্ছা, বরফটা কেমন হয়? খুব ঠান্ডা হয় না বরফ জিনিসটা? হ্যাঁ, ঠান্ডাটা তুমি কিভাবে বুঝবা? স্পর্শ, মানে ত্বক চাই। হ্যাঁ, কি তোমার সামনে আমি একটা বরফটা ধরে রেখেছি, আর তুমি দেখছো, দেখে বলছো ওরে বাবা দাদা কীভাবে ধরে রেখেছো এতক্ষণ, ওই জায়গাতে বরফটা ধরে রেখেছো কীভাবে? কারণ কি? তুমি কি স্পর্শ করলা? তুমি কি ওর ঠান্ডাটা অনুভব করলা? না, তুমি আগের একটা জ্ঞান আছে তোমার, ওই জ্ঞান লক্ষণ থেকে তোমার চোখ বলে দিল ভাই ওটা চরম ঠান্ডা আছে। ঠিক কিনা বলো? এখানে লৌকিক হলো না অলৌকিক হলো? ক্রস কানেকশন হয়ে গেল না? চোখের সাথে বৈশিষ্ট্য হচ্ছে কি রূপের, চোখের সাথে তুমি স্পর্শ করে ফেললে, এখানে হয়ে গেল অলৌকিক। তাহলে জ্ঞান লক্ষণ, জ্ঞান ছিল তোমার আগে থেকে। লেখো, এটা সংজ্ঞাটা লেখো। যখন লেখো, জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে কাজ করে, সহজ কথায়, জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে কাজ করে, সন্নিকর্ষ রূপে কাজ করে, তখন তাকে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ বলে। হয়েছে? যোগজ সন্নিকর্ষ, যোগজ শব্দটার মধ্যে একটা উত্তর দেওয়া আছে। যোগ, যোগ ব্যায়াম বলে না, যোগ ব্যায়াম করতে হয়। এই যোগ শব্দ থেকে আসে তপস্যা, বুঝলা? কিছু ঋষি পুরুষ, কিছু সন্ন্যাসীরা ওরা যোগ করে, তপস্যা করে,
দীর্ঘদিন তপস্যার ফলে ওদের মধ্যে একটা নিজস্ব ধর্ম শক্তি তৈরি হয়, ঠিক কিনা? যোগী পুরুষ যাদেরকে সিদ্ধ পুরুষ বলা হয়, এই যেমন আলু সিদ্ধ হয়, বেগুন সিদ্ধ হয়, তেমনভাবে মানুষও সিদ্ধ হয়। অনেক জ্ঞানের পর নিজে থেকে সৃষ্টিশীল কাজ করতে পারে, সে সিদ্ধ পুরুষ বলা হয় এদেরকে। তো অনেক দিন ধরে তপস্যা করার পর সন্ন্যাসীরা, যোগীরা কি হয়, যোগ করার পর, তপস্যা করার পর যোগীরা সিদ্ধ পুরুষে পরিণত হয়। তখন তাদের মধ্যে অটোমেটিকভাবে একটা শক্তি, মূলত একটা গুণ তৈরি হয়, একটা শক্তি বা একটা গুণ তৈরি হয়, বা একটা ধর্ম তৈরি হয়। সেই ধর্মের কারণে তারা অতীতকেও জানতে পারে, বর্তমানকেও জানতে পারে, ভবিষ্যৎকেও দেখতে পায়। যা তার চোখের সামনে আছে তাও দেখতে পায়, যা তার চোখের সামনে নাই তাও দেখতে পায়। এই যে চোখের সামনে নাই তাও দেখতে পেল, তাহলে তো হয়ে গেল অলৌকিক। বোঝা গেল বিষয়টা? যার চোখের সামনে আছে তাও দেখলো, যার চোখের সামনে নাই তাও দেখলো। যেটা সসীম, মানে যার একটা সীমানা, কলমটার একটা সীমানা আছে, সসীম, এটাকেও দেখতে পেল। যা অসীম সে তাও দেখতে পাচ্ছে। এইটাকে বলে যোগজ সন্নিকর্ষ। যোগের মাধ্যমে যে সন্নিকর্ষ হলো, ঠিক আছে? লেখো, যোগী পুরুষরা দীর্ঘদিন ধরে তপস্যা করলে তাদের মধ্যে যে ধর্মের সৃষ্টি হয়, দীর্ঘদিন ধরে তপস্যা করলে বা যোগ করলে, তপস্যা করলে ঠিক আছে, হ্যাঁ, তাদের মধ্যে যে এক প্রকারের গুণ বা ধর্মের উৎপন্ন হয়, তাদের মধ্যে যে এক প্রকারের গুণ বা ধর্মের উৎপন্ন হয় বা সৃষ্টি হয়, সেটার দ্বারা বিশেষ গুণ বা ধর্মের সৃষ্টি হয়, তার দ্বারা তারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ প্রত্যক্ষ করে। তার দ্বারা তারা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ প্রত্যক্ষ করতে পারে। কমা, আর কি কি করে? ক্ষুদ্র, বৃহৎ, সসীম, অসীম, ঠিক আছে, অন্ত, অনন্ত, সব লেখো। ক্ষুদ্র, কমা বৃহৎ, কমা সসীম, কমা অসীম, অন্ত, কমা অনন্ত, সব কিছুকেই প্রত্যক্ষ করতে পারে। সব কিছুকেই প্রত্যক্ষ করতে পারে, কমা সেক্ষেত্রে যে সন্নিকর্ষ কাজ করে, বা সেক্ষেত্রে যে সন্নিকর্ষ হয়, সেক্ষেত্রে যে সন্নিকর্ষ হয় তাকে যোগজ সন্নিকর্ষ বলে। তাকে যোগজ সন্নিকর্ষ বলে। দেখো, কারো কোথাও কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো।